তো গাইজ এটা হচ্ছে ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছি। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি সেই নীল সাগরের সামনে, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা গেট আছে। গাইজ আমরা এখন এই পাশটাতে আসলাম, আমরা ওই পাশটাতে ছিলাম, এখন হেঁটে এই পাশে আসলাম। গাইজ খাবারটা চলে এসছে, এটা হচ্ছে আপনার গ্রিল, এটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটার সাথে মেবি সালাদ, কোনো একটা সালাদ, কিসের সালাদ আই ডোন্ট নো। এমন কি আছে সাথে সাথে কি আছে? ডাল আছে, মাছ আছে, বলার কত করে? কই বলার কই? এটা বলার কত করে ভাই? বলা 60 টাকা প্লেট। কারেন্ট নেই ভিতরে? হ্যাঁ, কারেন্ট নেই ভিতরে? আছে। ফ্যান চলতেছে না তো এই জন্য বললাম। হ্যাঁ, আচ্ছা ফ্যান চলতেছে না তো এই জন্য বললাম। আচ্ছা যাই হোক, তুমি তাহলে ভাত দাও আর হচ্ছে ব্রয়লার দেওয়া মানে ভাত দেওয়ার কোনো জায়গা নেই এখানে। তো গাইজ এটা হচ্ছে গিয়ে হোটেল, একদম এখানেই ছিল। এই যেটা দেখতে পাচ্ছেন হোটেল, এটা কিন্তু অফ দ্য মোড়, এখানে হোটেল, একদমই লোকাল হোটেল, সেখানে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ব্রয়লার দেখুন। তো নিচ্ছে হচ্ছে ভাতের সাথে ব্রয়লার, এটা হচ্ছে 60 টাকা, 60 টাকা না, এগুলো হচ্ছে ভাত, তো এটা 10 টাকা হবে। তো এটা হচ্ছে আমি যেটা বললাম আপনাদেরকে, একদমই মোড়ের সামনে আসলেই এখানে হচ্ছে এই হোটেলটা, নর্মাল হোটেল। এখান থেকে খেয়েই দেন আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী লোকেশনে। তো খাবারটা আসুক, তারপর এটা দেখাচ্ছে আপনাদেরকে কী অবস্থা। তো এটা হচ্ছে ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছি। তো এটাই ছিল সেটা, এটার দাম হচ্ছে 60 টাকা। তো এখন এটা খাই, তবে আমি ফুড রিভিউ না যে আপনাদেরকে খেয়ে দেখাবো। যাই হোক, আমি আসলে নিজে খাই, খেয়ে দেখি যে কী অবস্থা, তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আসলে একটা টেস্টটা আমার কাছে আসলে কেমন লেগেছে। তাই কত ওখানে জি 85 টাকা। ও আচ্ছা এখানে সো গাইস আমাদের হচ্ছে দুপুরের যে লাঞ্চ সেটা কিন্তু করা শেষ, আর আমাদের খরচ হয়েছে 85 টাকা, যেটা দেখতে পারলেন। একটা লোকাল রেস্টুরেন্ট ছিল। তো এখন আমাদের চলে যেতে হবে হচ্ছে নীলফামারী, সেখান থেকে হচ্ছে আমরা যাবো হচ্ছে নীল সাগর নামে একটা দিঘি আছে সেই জায়গাটাতে। তো এখান থেকে যেতে হলে আমরা যেভাবে করে বাসে করে এসেছি আবার সেই ওই জায়গাটাতে যেতে হবে। ওই দিক থেকে হচ্ছে নীল সাগরটা কাছাকাছি, এখান থেকে কিন্তু অনেক দূরে। এছাড়া আমাদের যদি আজকে হাতে সময় থাকে আমরা তিস্তা ব্যারেজের দিকেও যাব। তো ফার্স্টটাকে হচ্ছে নীল সাগর যাই, আর নীল সাগরে যাওয়ার জন্য হচ্ছে যেভাবে করে বাসে এসেছি এভাবে করে একদম এখন আবার আমরা নীলফামারীতে চলে যাবো। তো চলুন আমরা বাসের জন্য ওয়েট করি, বাস আসলেই বাসে করে চলে যাচ্ছে। গাইজ এই মুহূর্তে আমি সেই লোকাল বাসে উঠলাম। আপনার বাসের কাছ থেকে কিন্তু আপনার টিকিট কাটতে হয়, টিকিটটা হচ্ছে এই জায়গায় টিকিট কাউন্টার, আমার আঙ্গুলের দিকে এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয়। তো আসার সময় কাটা লাগে না, আসার সময় জাস্ট উঠলেই হয়। এটা আপনি হয়তো আগের ভিডিওতে দেখেছেন, এই যে এরকম হচ্ছে টিকিটটা, এটা প্রাইস হচ্ছে 30 টাকা। তারপরে ওইখানে গিয়ে ওইখান থেকে আমাদের যদি নীল সাগর যেতে চাই সেখানে হচ্ছে আপনার 14 কিলোমিটারের মতন লাগবে। বাট এখান থেকে কিন্তু মোটামুটি নীলফামারী যে শহর সেটা প্রায় 14-15 কিলোমিটার। তো এখান থেকে নীল সাগর প্রায় অলমোস্ট ধরতে পারেন যে 30 কিলোমিটারের মতো। তো চলুন আগে হচ্ছে আমরা সেই নীলফামারী যে শহর যেখানে আর কি হোটেলটা আমার, ওটা একটু আগে ওই চৌরাঙ্গীর মোড় যেটা সেখানে নামবো। অ্যান্ড ওইখান থেকে দেন হচ্ছে আমরা নীল সাগর কীভাবে যাওয়া যাচ্ছে সেটা খুঁজে বের করবো আর আপনাদেরকেও দেখাবো কীভাবে করে আমি যাচ্ছি। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি সেই মোড়ে, চৌরাঙ্গীর মোড়ে। এখন আবার এখানে ফেরত আসলাম। তো এখানে একটু লোকালদের সাথে আমি কথা বলছিলাম যে আমাকে আসলে যদি নীল সাগর যেতে হয় তাহলে এখান থেকে কীভাবে যেতে হবে, এখানে প্রায় 15 কিলোমিটার দূরত্বে আছে। তো তারা বললো যে এখান থেকে হচ্ছে আপনার একমাত্র অপশন হচ্ছে অটো ভাড়া করে নিয়ে যেতে হবে। তো আমি একটু ছোটো টাইপের অটো বা হচ্ছে যেগুলো রিক্সা অটো যেগুলো, সেগুলোকে জিজ্ঞেস করে দেখি অ্যাকচুয়ালি নীল সাগর কতটুকু, 15 কিলোমিটার তো এই জায়গায় আসলে ভাড়াটা কীরকম হবে
সেটা আমি একটু চেক করে দেখে তারপর আপনাদেরকে জানাচ্ছি। আপনারাও এরকম করবেন, হয়তো আমার ভিডিও দেখে বা যেখানে যান না কেন সেখানে হচ্ছে এরকম কথা বলে ফিক্স করে তারপর যাবেন। কারণ এখানে কিন্তু যখন ধরুন যেটা হয়, সবাই তো আর আসলে সেম না, অনেকেই দেখা যায় ট্যুরিস্ট দেখলে আপনার প্রাইসগুলো উল্টাপাল্টা বলা শুরু করে। তো এই জন্য হচ্ছে দরদাম করে কয়েক জায়গায় দেখে দেন হচ্ছে আপনারা একটা সিলেক্ট করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে বা আপনাদের টাকাও সেভ হবে। তো চলুন একটু আমরা নতুন করে আবার অ্যাডভান্সার করি, দেখি আসলে খুঁজে যে এখান থেকে আসলে কয় টাকা লাগে আমাদের নীলসাগর যেতে। চলুন খুঁজে দেখি। ওই যে কত? হ্যাঁ তো অনেক করে দেবে, 15 কিলোমিটার ভাড়া 1000 টাকা। টাকা যাবেন নীলসাগর? নীলসাগর হ্যাঁ হ্যাঁ কত দিতাম কত? নীল খবর যাবেন হাঁটো হ্যাঁ হাঁটো বুঝিন। আর যাবেন হাঁটো ধরো। আচ্ছা মানে কত টাকা দিব বলেন? তোমার তো জানেন নয়া পরিচয় জান নাই। না না তারপরে বলেন কত? না আমি কখনো বলেন না করলে কেমন নিল কাকা? ফিক্স না করে গেলে তুই যত রাজ তত মুখ সাথে কথা কোনো না, এর লেগেই বললাম আপনি কত চান এটাই আমার কয়ালো তাহলে ভালো। না বাবা না ফিক্স করে নেন তাহলে ভালো হয়, মানলে মনে দেখা গেল আপনারা দিলাম আপনি হয়তো মনে কষ্ট হইলেন। না হইবে তোমার সাথে কোনো কথা বলি আমি কত 100 টাকা দিলে হবে? হ্যাঁ 100 টাকা দিলে হবে নীলসাগর? নীলসাগর যারা 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 দিয়ে আসবেন আশা লাগবে না, আপনি দিয়ে আসবেন চলে আসবেন। চল ঠিক আছে চলো তার সাথে কথা বলুন। চল সো গাইস দেখতে পারলেন এটা হচ্ছে আমি সেট করলাম এখান থেকে। হ্যাঁ কাকা বলুন। মানে আমার শুধু দিয়ে আসবেন আপনি, এমন না যে আমার আবার নিয়ে থাকবো, খালি দিয়ে আসলে এখন তো বিকালের সময়, এখন তো মানুষজন বেরোবে। অটোয় নিতাম আমি একা, তো এই জন্য আর কি আপনাকে বললাম রিক্সায় নিব। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। তো গাইস এখন হচ্ছে আমরা নীলসাগর থেকে যাচ্ছি। তো চলুন যেতে থাকি। এটা হচ্ছে 15 কিলোমিটার, যেটা আপনাদেরকে বললাম। এখান থেকে আমি যেখানে উঠেছি সেখান থেকে হচ্ছে 15 কিলোমিটার যেতে থাকি। চলুন 40 টাকা করে। এটা স্ট্যান্ড হচ্ছে গাছ বাড়ি না ভাই? আচ্ছা তো গাইস আমরা হচ্ছে যে রিক্সায় যাওয়ার কথা ছিল তো ওই চালাকে ছেড়ে দিয়েছি। উনি আসলে এটা আমি আপনারাও দেখেছেন যে একটা রিজার্ভ করার সময় আমি এই জন্য প্রথমে বলি যে কত টাকা আসলে বলার জন্য। সে আসলে একটা বলার পরবর্তীতে ডিফারেন্ট প্রাইস বলা শুরু করেছে, মানে ট্রাই করে ছিল যে এটা যে গেলে তার লস হয়ে যাবে এরকম কিছু। এই জন্যই আমি বলেছি ঠিক আছে আপনি তাহলে আমাকে সামনে যে কোনো একটা জায়গায় নামিয়ে দিন যেখান থেকে আসলে আমি চলে যেতে পারবো। তো তাকে আমি আসলে বয়স্ক মানুষ, সেই জন্য আমি আর তাকে কষ্ট দিইনি। বিষ্টুক আসেনি, এটা হচ্ছে গাছবাড়ি বাস স্ট্যান্ড নামে, মানে হয়তো বা তার থেকে কিছুটা সামনে এসছে। এখানেই তাকে 30 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। আর এখান থেকে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা, আল্লাহ হাফেজ। তো এখান থেকে হচ্ছে সিএনজি যায় সরাসরি হচ্ছে আপনার সেই নীলসাগরের দিকে, আপনার 40 টাকা করে ভাড়া। তো চলুন আমরা হচ্ছে চলে যাই। আর আপনারাও যদি এখানে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে লোকালি এখন জানতে পারলাম যে আপনারা যে কোনো একটা লোকাল আপনারা অটো নিয়ে চলে আসবেন হচ্ছে এই গাছবাড়ি এই বাস স্ট্যান্ডে। বাসটা হচ্ছে এইরকম দেখতে পাচ্ছেন। ভাই ওটা দেবে কোনটা? ওটা যাবে? ভাই খালি গাড়িতে আছে তো ভাই এটা যাবে? হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আসলেই আপনারা হচ্ছে এরকম সিএনজি পেয়ে যাবেন। এই সিএনজি দিয়ে লোকালি আপনারা চলে যেতে পারবেন হচ্ছে নীলসাগরে। তো আপনাদেরকেও আমি নিয়ে যাই, এখান দিয়ে হচ্ছে 40 টাকা লাগবে। তো চলে যেতে গাইজ এই মুহূর্তে আমি এখন আছি সেই নীলসাগরের সামনে, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা গেট আছে যেটা নীলসাগর পর্যটক কেন্দ্র নামে। এই জায়গাটাতে নেমেছি, নেমে এইটুকু পর্যন্ত হেঁটে যেতে হবে। তো চলুন আমরা হচ্ছে নীলসাগরের যেই অংশটা সেটার মধ্যে যেতে থাকি হেঁটে হেঁটে। গাইজ এইটা হচ্ছে সেই গেটটা, আর এখানে মেবি টিকিট মূল্যও আছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতি দর্শনার্থীর জন্য হচ্ছে 20 টাকা, তারপর মোটরসাইকেলের জন্য 50 টাকা,
বাইসাইকেল 10 টাকা, এরকম বিভিন্ন ফি দেওয়া আছে এখানে। আর কখন দাও? এই যে এটা হচ্ছে টিকিট, আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে 20 টাকা টিকিট। আর এটার মধ্যে বিভিন্ন রকমের কিন্তু ছোটোখাটো দোকান আছে, এই পাশ দিয়েও আছে। এটা বোঝাই যাচ্ছে এটা আসলে একটা ছোটোখাটো একটা বিনোদন কেন্দ্রের মতো বানিয়ে ফেলেছে এটাকে। তো এই যে সামনে হচ্ছে সেই নীল সাগরটা, এখানে বেশিরভাগ হচ্ছে আচারের দোকান দেখা যাচ্ছে। মেবি এখানে আচারের জন্য বিখ্যাত, হয়তোবা, আমার এটা সম্পর্কে জানা নেই। মেবি কজ আমি দেখতেছি যে সব মোটামুটি যে দোকানগুলো আছে সবগুলোতেই আচার বিক্রি করছে, তা হয়তোবা এখানে আচারই বেটার। বাহ, এই জায়গাটা তো ভালোই, এই গরমের মধ্যেও ভালোই ঠান্ডা লাগছে। আর এখানে কিছু নির্দেশনাবলী দেওয়া আছে এই নীল সাগর দিঘি নিয়ে। যেমন নাম্বার 1 হচ্ছে ফুল পাতা। এগুলো আসলে খুবই বেসিক জিনিস, এগুলো মানে যদি আপনি সব ঠিকঠাক থাকে, মানে যে নর্মাল একজন মানুষের জন্য আসলে এগুলো কোনোটাই ইয়ে হবে না। যেমন গোসল করা এবং কাপড় ধোয়া নিষেধ আর কি, এটাই। তো আমরা এই দিঘিটা দেখতে থাকি। এই যে দেখুন দিঘিটা হচ্ছে এইটা। আর দিঘির ব্যাপারে আপনাদেরকে একটা মজার তথ্য জানাই। এই দিঘিটা আসলে খনন করা হয়েছে 8ম দশকের যে রাজা ছিল বিরাট, সে এটা খনন করেছে। তো তখন এই দিঘিটার নাম ছিল হচ্ছে বিরাট দিঘি। বাট পরবর্তীতে 1989 সালে, 79 সালে এটাকে পরিবর্তন করে নীল সাগর নাম দেওয়া হয়। তো তখন থেকে এটার নাম হচ্ছে নীল সাগর। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, মানে যতটুকুর মধ্যে, এটা হচ্ছে প্রায় 53.90 একর জমির মধ্যে কিন্তু এই দিঘিটা আছে। তো বুঝতেই পারছেন মোটামুটি একটা বিশাল জায়গা নিয়ে এই দিঘিটা। এদিকে গায়ে দেখতে পাচ্ছেন নীল সাগরের একটা নির্দেশনা দেওয়া আছে, এবং এখানে হচ্ছে এখানকার যে জেলা প্রশাসক সে হয়তো এটা করেছে। এর পাশাপাশি এখানে বেশ কিছু জিনিসই এখন তৈরি হয়েছে। এটার পাশাপাশি এখানে রেস্ট হাউস আছে, স্টোর আছে, দেখতে পাচ্ছেন এখানে। মানে এই জায়গাটাকে একটা মানে বিনোদন কেন্দ্র, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, সেরকম বানিয়ে ফেলা হয়েছে। তো আমরা চেষ্টা করি যতটুকু হাঁটা যায়। এটা কিন্তু বিশাল বড়, এটা আসলে সারাদিন ঘুরেও শেষ করা যাবে না এমন টাইপ একটা, মোটামুটি একটা ছোটোখাটো পার্ক টাইপ বানিয়ে ফেলেছে এটাকে। আর এটার স্পেসটাই আর কি এত বড় বিশাল, তার সই আসলে এই টিকিটটা রেখেছে, যেটা আসলে বোঝা যাচ্ছে এখন যে ঠিকই আছে। এর পাশাপাশি এখানে বেশ কিছু বাচ্চাদের খেলার জায়গা আছে, দেখতে পাচ্ছেন, স্লাইডার, তারপরে এই ধরনের কিছু ছোটোখাটো রাইডও এখানে আছে। তবে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, এখানে এখন কিন্তু জানেন যে আপনারা হিটওয়েভ চলছে পুরো বাংলাদেশেই। তো সেই হিটওয়েভের মধ্যেও যখন এখানে আসলাম, এইখানে কিন্তু আসলে সেটার কোনো কিছুই মনে হচ্ছে না, উল্টো আরও খুব সুন্দর একটা বাতাস, হিমেল বাতাস বইছে দিক দিয়ে, মানে এখানে ভালো লাগছে হাঁটতে। তো এটাই হচ্ছে আসলে বিষয়। আমরা যদি প্রকৃতিটাকে ঠিক আগে সৃষ্টিকর্তা আমাদের জন্য যেভাবে করে তৈরি করে দিয়েছে, সেটা যদি সেভাবেই আমরা রাখতাম, আসলে এই হিটওয়েভ বা এগুলো কোনো কিছুই আসলে আমাদের কোনোভাবেই ক্ষতি করতে পারতো না। এগুলো আসলে হচ্ছে, কারণটা হচ্ছে আমরা নিজেরাই আমাদের প্রকৃতিকে নষ্ট করে ফেলেছি। তো সেটার মূল্য আর কি আমরা দিচ্ছি, এই আর কি। বাট যদি এরকম থাকতো তাহলে আসলে এরকম কিছুই হতো না। তো চলুন আমরা দেখতে থাকি নীল সাগরটা এবং হাঁটতে থাকি। আমরা ওই দিকটাতে যাই, ওই দিকটাতে গিয়ে আপনাদেরকে দেখাই। গাইজ আমরা এখন এই পাশটাতে আসলাম, আমরা ওই পাশটাতে ছিলাম, এখন হেঁটে এই পাশে আসলাম। তো এই পাশের যেটা দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে বেশিরভাগই বন্ধ মানে হচ্ছে এই সাইডটাতে মনে হয় মানুষ কম আসে। যেটা দেখতে পাচ্ছি যে ঘর বাড়িগুলো আসছিল, যেগুলো করেছে রেস্ট হাউস টাইপের, ওইগুলো বেশিরভাগই হচ্ছে অনেক তালা দেওয়া, এবং তালাগুলো এমন মনে হচ্ছে যে অনেক দিন থেকে তালা দেওয়া, বা প্রায় অলমোস্ট সং ধরে গেছে। এবং এখানে যে সিটগুলো আছে এগুলো তো মনে হচ্ছে না খুব মানে রিসেন্টলি মানুষ বসেছে, হয়তো এই সাইডটাতে একটু কম আসে আমার কাছে যেটা মনে হচ্ছে, বা হয়তো বা যেই সময়গুলোতে আপনার খুব বেশি মানুষের চাপ থাকে তখন হয়তো বা এখানে এসে বসে। বাট নর্মালি ওই সাইডটাতেই
মানুষ একটু বেশি মানে হয়তো বসে বা ওইখানে বসে হয়তো আনন্দ বেশি পায়। আর ওই সাইডটাতে বাতাসটা একটু বেশি আমার কাছে যেটা মনে হয়েছে, এই জন্যেই। তো এই হচ্ছে বিষয়। আমরা এই প্রায় অলমোস্ট একটু পর্যন্ত এসেছি, দেখতে পাচ্ছেন। আমরা চাইলে কিন্তু পুরোটাই ঘোরা যায়, যদি গিয়ে একদম ওই যতগুলো গাছ দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে ঘুরে একদম পুরোটা ঘোরা যায়। বাস পুরোটাই কিন্তু এই দিঘির জায়গা। তো এটা বিশাল বিশাল একটা জায়গা। আর যেটা বলছিলাম এই যে প্রত্যেকটা রেস্ট হাউস এবং এই জায়গাগুলো এগুলো কিন্তু সব তালা দেওয়া, এই জন্যে মনে হচ্ছে যে এই দিকটাতে একটু কম মানুষ আসে। মানুষজন বেশিরভাগই হচ্ছে আপনার ওই দিকটাতে যায়, শুরুর যে অংশটা ওইটার ভিতরেই মানুষ বেশি হাঁটাহাঁটি করে এবং ওইখানেই বেশি বসে। তো আমরাও হচ্ছে আমি নিজেও এখানে কোথাও একটা বসে উপভোগ করব। আপনাদের তো দেখালাম এবং যাওয়ার সময় আপনাদের সাথে আরও কিছুক্ষণ বেশ কিছু জিনিসপত্র দেখিয়ে দেন আমি এখান থেকে মুভ করব। তো আমি কোথাও বসি আর আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। রেস্ট নেই, কোথাও হাঁটতে হাঁটতে আমি টায়ার্ড হয়ে গেছি, তো কিছুক্ষণ বসে রেস্ট নেই। গাইজ আমার নীলসাগর যে দিঘি সেটা দেখা শেষ। এখানে বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন মানে ফুরফুরা লাগছে, যেহেতু টায়ার্ড লাগছিল তখন, স্বাভাবিক। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের প্ল্যান ছিল কিন্তু আজকে তিস্তা ব্রিজের দিকে যাওয়া, বাট এখন অলমোস্ট 6টা বেজে গেছে। তো তিস্তা ব্রিজ এখান থেকেও অলমোস্ট অনেকটা দূরে, তো ওইটা লালমনিরহাটের দিকেও পড়েছে। আর আমাদের এবারের ট্যুরে আমরা লালমনিরহাটও যাচ্ছি, আগামীকাল অন্যটাতে যাব, তারপরে হচ্ছে আমরা লালমনিরহাট যাব, মানে রংপুর, তারপর লালমনিরহাট। সো আমরা লালমনিরহাটের দিককার তিস্তার ব্রিজটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো মিস দিব না, অবশ্যই যাবো ওই দিকে, যেহেতু এটা একটা বিশেষ দিক আর কি। তো এটাতে যাবো, বাট এখান থেকেই আসলে আমরা সরাসরি মুভ করব। আর এই ভিডিওটা আমরা এই এক ভিডিওতেই আমরা হচ্ছে একটা না 2টা ভিডিও, এর আগে একটা হয়েছে যেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও ছিল, ওইখানে আপনারা দেখেছেন। আর এই সেকেন্ড পার্টে আমরা নীলফামারীর যে অংশটা সেটা পুরোটা শেষ করে দিব, মানে আমাদের এটার আর কোনো নেক্সট কোনো পার্ট আসবে না। এই পার্টেই নীলফামারীর যেই মানে ট্রাভেল হিস্টোরিটা ছিল এক্সপ্লোর করা, এই 2টা দিয়ে আমরা শেষ করে দিব। তো এখন হচ্ছে আমরা ব্যাক করতে যেভাবে যাওয়া যায় আর কি, চেক করবো কীভাবে যাওয়া যায়। আর এরপর হচ্ছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন হচ্ছে রাতে একটু বের হবো, ঘুরবো, প্লাস হচ্ছে গিয়ে ডিনার করব। আর ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে হয়তো, তো আই হোপ আপনারা কেউ বিরক্ত হবেন না। আমি চেষ্টা করছি এখন একটু শর্ট ভিডিও করার জন্য, কজ আসলে লং ভিডিও করে আমি দেখেছি, বাট দেখলাম যে ভিডিওগুলো অনেকেই আসলে পুরোটা দেখছে না। দ্যাটস ওয়াই চেষ্টা করছি যে যত শর্ট রাখা যায় ভিডিও, কজ আসলে আমি এটাও বুঝি এখন যেহেতু টিকটকের সময় 15 সেকেন্ডের ভিডিওর সময় হয়ে গেছে, সেখানে আসলে একটা লং ভিডিও দেখাটা অনেক কষ্টকর। বাট একটা ভিডিও তৈরি করাটা কিন্তু অনেক কষ্টকর, এত একটা বড় ভিডিও তৈরি করাটা অনেক ঝামেলা। তো এইভাবে যদি ভিউ না হয় তাহলে তো সমস্যা। তো যাই হোক, তো চলুন বের হতে থাকি, বের হয়ে দেখি আসলে কীভাবে যাওয়া যায়। লোকালি যেভাবে এসেছি চেষ্টা করব লোকালি ওইভাবে করে যাওয়ার জন্য, তাহলে খরচটা কম হবে। যেতে থাকি, কীভাবে যাচ্ছি অবশ্যই আপনাকে দেখাচ্ছি। তো গাইজ এখন আমি এখান থেকে বের হলাম, আর বের হয়ে এখন যেহেতু এটা একটু তো ভিতরের দিকে, এখান থেকে একটা কাকাটা অটোতে উঠলাম, মানে অটো না ভ্যান, দেখতে পাচ্ছেন। তো ভ্যান দিয়ে যাচ্ছে হচ্ছে সামনের একটা স্টেশন পর্যন্ত যাবো, দেন ওইখান থেকে হচ্ছে লোকাল অটো বা সিএনজি পাওয়া যাবে, সেটা দিয়ে হচ্ছে আমরা যেখান থেকে উঠেছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে ভিডিওটা দেখলে, কাজবাড়ি স্টেশন নামের জায়গা আছে, ওইটুক পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আর যদি হোটেল পর্যন্ত যাওয়া যায় তাহলে তো ভালোই, তাহলে হোটেল পর্যন্ত চলে যাবো। কাকার নাম কি? বলি না, আচ্ছা কাকে এনি বাটা না, আপনার বাটা কি এখানে? আচ্ছা ও আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমরা যেতে থাকি হচ্ছে আমাদের লোকেশনগুলো। তো গাইজ আমি এখন আছি হচ্ছে এখানকার নামটা হচ্ছে ভবানীগঞ্জ বাস স্ট্যান্ড, এখানে লেখা আছে। তো এখানে অটো দাঁড়িয়ে আছে, এটা দিয়ে কাজবাড়ি বাস স্ট্যান্ড যেটা, সেখানে চলে যাওয়া যাবে। 25 টাকা ভাড়া। আমি যেই অটো মানে ভ্যান দিয়ে এসেছি সিঙ্গেল, ওইটা দিয়ে পড়েছে হচ্ছে 20 টাকা। তো আমাদের কিন্তু যাওয়ার জন্য খরচ পড়ছে হচ্ছে কাজবাড়ি পর্যন্ত হচ্ছে 45 টাকা, আর ওইখান থেকে হয়তো রিক্সায় বা ভ্যানে চলে যাওয়া যাবে 10-20 টাকা। তো বুঝতেই পারছেন আমরা কিন্তু অনেক কম খরচেই এবং ভেঙে যাচ্ছি, বাট খুব কম খরচেই যাচ্ছি। তো আপনারা ওইভাবে করে চাইলে যখন এই নীলফামারীতে আসবেন, এই বিষয়গুলো বা এই জিনিসগুলো আমি যেভাবে যাচ্ছি সেটা আপনারা ফলো করতে পারেন, এক্ষেত্রে আপনাদের খরচ কম হবে। তো এটা ভরবে, কজ যেহেতু আমি একা এখানে বসে আসছি, দেখতে পাচ্ছেন পুরোটাই খালি। এগুলো আসলে নর্মালি 6 জন 7 জন 8 জনও বসে, তো লোকজন উঠলে দেন হচ্ছে তারপর ছাড়বে।
তো বসে কিছুক্ষণ দেখি মানুষজন ছাড়লে যেতে পারবো আর কি। আপনাদের সাথে দেখা হবে আমার গাছবাড়ি নেমে, ওখানে গিয়ে আবার কথা বলবো যে ওখান থেকে কীভাবে হোটেলে যাচ্ছি সেটা দেখাবো। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি বড় বাজারে। তো ওই অটো দিয়েই অনেকটা সামনে চলে এসেছি। তো তাকে দেওয়া লেগেছে 30 টাকা। আর আমি এখন যেখানে আছি এখান থেকে আমার হোটেল হচ্ছে জাস্ট কিছু মিটার পেছনে আছে, জাস্ট হয়তো বা 2-3 মিনিট হাঁটলেই আমি আমার সেই হোটেল পেয়ে যাবো। ওটা হচ্ছে এবাদত প্লাজাতে। তো চলুন হেঁটে হেঁটে চলে যাই। আর আপনারা দেখলে না যে আমার এখানে হচ্ছে 30 টাকা, মানে 30 টাকা, আর ওইখানে লেগেছে 20 টাকা, জাস্ট 50 টাকায় আমরা কিন্তু নীলসাগর থেকে আমাদের হোটেল যেটা সেটাতে চলে এসেছি। তো দ্যাটসই আমি আপনাদেরকে বলি সবসময় যে আপনারা এরকম যদি একটু দেখে অ্যান্ড হচ্ছে যদি একটু দরদাম করে আসতে পারেন তাহলে কম খরচে আসতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো চলুন হোটেলের দিকে যাই, হোটেলে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার দেখা হবে হচ্ছে আমি যখন রাতে ডিনারের জন্য বের হব সেই সময়টাতে। তো এখনকার জন্য বিদায় নিচ্ছি, উপরে যাই, ফ্রেশ হই এবং হোটেলের সামনে যাই। এই বেশি সময় লাগবে না, যে 2-3 মিনিট হেঁটে গেলেই হবে। আপনার সাথে দেখা হবে রাতে বের হলে। গাইজ এই মুহূর্তে আমি আছি এখন হোটেলের নিচে, রাতের ডিনার করতে বের হলাম। তো এখানে আসলে যেখানে আমি উঠেছি এই হোটেল অবকাশের এই দিকটাতে আশেপাশে আসলে ভালো বেটার কোনো অপশন আপনি পাবেন না, শুধুমাত্র এই নিচের এই 3 স্টারটা ছাড়া। আমি যেটা দেখলাম এখানে আশেপাশে আমি খুঁজে দেখেছি, আসলে খুব একটা বেটার কোনো অপশন নেই। সো এটাতেই ট্রাই করব এবং এটাতে আসলে কেমন খাবারের টেস্ট এবং খাবারের প্রাইস সেটা আপনাদেরকে এখন টেস্ট করে জানাচ্ছি। তো চলুন আমরা হচ্ছে ভিতরে। এখন কি আছে? বাটার নান। বাটার নানের সাথে কি আছে? নর্মাল রানের সাথে আছে হালিম আছে, গ্রিল আছে, হাসির বড়ি কাবাব, ডাল সবজি, হাসির ভুনা, গ্রিল আছে। গ্রিল কত করে? গ্রিল পরে 120। ঠিক আছে, তাহলে গ্রিল আর ইয়েই দিয়ে দাও। আমি নর্মালি আসলে গ্রিলটাই খাই, কারণ এটা মোটামুটি বেটার হয় অন্যান্যগুলোর থেকে। নিচে যাই। এটা মোটামুটি খালি, তেমন একটা মানুষজন নেই, ফাঁকাই আছে। তো আসলে খাবারটা টেস্ট করে দেখি যে খাবারটা কীরকম। আমাকে ভাই ইয়া দেন, এই গ্রিল দেন আর হচ্ছে নান দেন, বাটার নান। সো এটা আসুক, আসলে আসলে খাবারটা খেয়ে তারপর ট্রাই করে দেখছি। আপনারা এর আগেও দেখবেন যে আমি বেশিরভাগই হচ্ছে এই গ্রিলটাই খাই। বিকজ আমি এর আগে দেখেছি যে স্পেশালি এই সাইডটাতে আদার্স খাবারগুলো ট্রাই করাটা আসলে খুব একটা অর্থিক হবে কিনা বুঝতে পারছি না আর কি, বা ওটা আসলে টেস্টি হবে কিনা। দ্যাটস হচ্ছে গ্রিলটা হচ্ছে একটা কমন একটা খাবার, এটা মোটামুটি এখন সব জায়গাতেই বানায় এবং এটা ভালোই বানায়, খুব একটা খারাপ না। এর আগেও আমরা ঠাকুরগাঁতেও ট্রাই করেছি, আপনাদের যদি ঠাকুরগাঁতের ভিডিওটা দেখে থাকেন, এটাও খারাপ ছিল না মোটামুটি আর কি। সো এটা দেখি খেয়ে যে কী অবস্থা এবং খেয়ে তারপর আপনাদের জানাচ্ছি। গাইস খাবারটা চলে এসছে, এটা হচ্ছে আপনার গ্রিল, এটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড তার সাথে মেবি সালাদ, কোনো একটা সালাদ, কিসের সালাদ আই ডোন্ট নো। অ্যান্ড এটা হচ্ছে আপনার এটার সাথে রুটিটা যেটা, ঠিক আছে, নান, বাটার নান বলেছিলাম। এটা আসলে কেমন বাটার আই ডোন্ট নো, বিকজ এখানে বাটার কেমন তেমন করে দেখা যাচ্ছে না। হোয়াট এভার, এটা কোনো বিষয় না। আসলে আপনি ঢাকার বাইরে আসলে আমি আসলে এগুলো অনেক কিছু মানে মাথায় রাখি না, এটা স্বাভাবিক। এক একটা জায়গার আসলে খাবারের সিস্টেম এক এক রকম। সো এটাই হতে পারে এখানে এরকম। মূলত বিষয়টা হচ্ছে টেস্টি কিনা, এটা হচ্ছে মূল বিষয়। খাবারটা টেস্টি হলে যদি কোনো কিছু মিসিং থাকে ডাজন্ট ম্যাটার। প্রাইসও যদি তখন স্লাইটলি একটু বেশি হয় ওইটাও ডাজন্ট ম্যাটার। মূলত জিনিসটা হচ্ছে যে খাবারটা টেস্ট ভালো হচ্ছে না। যদি খাবারটা খেতেই ভালো না হয় তাহলে আসলে খাবারটা খাওয়া যায় না। তো যাই হোক, এখন খাবারটা শুরু করি। খাবারটা শেষ করে দেন আপনাদেরকে আমি কী কী খেয়েছি এবং প্রাইস কত, টেস্ট কেমন সেটা জানাচ্ছি। তো গাইস আমার হচ্ছে রাতের ডিনার করা শেষ। তো ডিনারের টোটাল হচ্ছে 230 টাকা এসছে পানি সহ, আর 20 টাকা দিয়েছে বকশিস। তো 250 টাকা, আমার 250 টাকা খরচ হয়েছে। আর টেস্টের কথা বললে হ্যাঁ, টেস্ট ভালোই, খারাপ না। আপনার ইভেন যদি ঠাকুরগাঁর সাথে কম্পেয়ার করি, ঠাকুরগাঁর থেকেও এটা বেটার। তো যাই হোক, এই তো ছিল ভিডিও। তো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব, কজ আমাদের ডিনার শেষ, আমাদের অলমোস্ট অ্যাক্টিভিটি শেষ। এখন উপরে গিয়ে শুয়ে পড়ব। তো ভিডিওটা শেষ করার আগে জানি এই ভিডিওটা মোটামুটি অনেকটাই লম্বা হয়েছে। তো যারা ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি যদি
নীলফামারীবাসী হয়ে থাকেন, হ্যাঁ এই ভিডিওটা দেখে থাকেন, কোথা থেকে দেখছি নীলফামারী সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। অন্য জেলার হলেও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে, অ্যান্ড অবশ্যই নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি খেয়ে হেঁটে এসেছি এই জন্য একটু টায়ার্ড। যাই হোক, তো এই ছিল বিষয়। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব করলেই এই চ্যানেলে আরও ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করা যাবে। তো আপনাদের সাথে দেখা হবে আমার 27 নম্বর জেলা রংপুরের ভিডিওতে, ওই ভিডিও সিরিজে, কাজ এটা সামনে আসছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।